নেগেটিভ, ওকে নেগেটিভ করব, আমি ডিপ জলের মতো পুরো সিনেমায় দাপিয়ে অভিনয় করতে চাই, তো তাহলে ওকে ফাইন। আমি ছোটোখাটো কিছু নেগেটিভ করতে রাজি না। নেগেটিভ চরিত্রটা তখনই ইম্প্যাক্টফুল হয় যখন সেটার একটা পজিটিভ দিক দেখানো হয়। হুমায়ুন আহমেদ স্যারকে দেখতাম যে নেগেটিভ ক্যারেক্টারকে কত সুন্দর করে পজিটিভ বানানো যায়। মোস্তফা কামাল রাজকেও তাই দেখি যে নেগেটিভ ক্যারেক্টারকে কত সুন্দর করে পজিটিভ বানানো যায়। যেমন ফ্যামিলি ক্রাইসিসে প্রথমে একটা খালা ঢুকে একদম বিশাল নেগেটিভ, সেই ক্যারেক্টারকে কোথায় নিয়ে গেল তিনি কোথায় নিয়ে গেলেন যে সবচাইতে পজিটিভ ক্যারেক্টারটি দেখিয়েছেন, ওরকম ক্যারেক্টার করতে ভালো লাগে। হুমায়ুন আহমেদ স্যারের কাজ যারা করতেন আমরা সাধারণত এরকম দেখি, তারা সাধারণত অন্য কোনো ঘরানায় কাজ করতেন না ওই সময়টাতে। আপনি কি ওই ঘরানার বাইরে উনি থাকা অবস্থাতেই আসলেন? উনি থাকা অবস্থাতেই যে মানে এই যে অতীত ভবিষ্যৎ বিচার করি না, এটা সবচেয়ে বড় উদাহরণ যে হুমায়ুন স্যার আমার কিছু গুণ আবিষ্কার করেছিলেন। হুট করে একদিন বললেন যে তুমি নুহাস চলচ্চিত্রের এক্সিকিউটিভ অফিসার, মানে স্যারের লেনদেন সব কিছু আমি দেখতাম। ফাট করে বললেন যে তুমি চাইল্ড আর্টিস্টদেরকে ও অভিনয় শেখাতে থাকলাম। এটা ইয়ে করতে ফাট করে মনে হলো যে আমার ভালো লাগছে না, আমার প্রেশার। বললাম যে স্যার আমি চাকরিটা করব না, আমার প্রেশার হয়ে যায়, আমার মাথায় জট পেকে যায়, জট পাকিয়ে যায়। তো স্যার আমাকে কিছুই বললেন না, চ্যালেঞ্জার ভাইকে ডেকে বললেন তোমার বোনের মাথায় কি সমস্যা আছে, এ তো পাগল, নুহাস চলচ্চিত্রের চাকরি কেউ ছাড়ে? আরে আমার নুহাসের স্টাফ যারা, তারা তো নুহাসের একাংশের মালিক হবে, প্রত্যেকের নামেই শুনেছি যে কিছু কিছু জমি জমা স্যার দিয়ে গেছেন, এরকম শুনতাম আর কি। নুহাস চলচ্চিত্র নুহাস পল্লী থেকে যা আর্ন হবে তার 1/3 স্টাফদের জন্য। আচ্ছা, এটা একদম স্পষ্ট আমি তৎকালীন আমলে। তার পরবর্তীতে কি হয়েছে আমি জানি না, যে সে চাকরি ছেড়ে দিচ্ছে, তো ম্যানেজার দিয়ে পাঠালো, বেতন দিয়ে পাঠালো যে আপা স্যার যাইতে বলছে অফিসে। আমি বললাম যে সরি মোস্তফা নাম ম্যানেজার, আমি যাবো না, আমি চাকরি করবো না। তারপরে স্যার বুয়া বিলাস নাটক তৈরি করলেন, নাটক করলাম। বললো যে তুমি কি বুঝেছো এই নাটকটা কেন বানিয়েছি? তোমার উপর আমি মধুর প্রতিশোধ নিলাম, তুমি আমার চাকরি ছেড়ে দিয়েছো, দেখো যে তোমাকে নিয়ে একক নাটক বানিয়েছি। ওখানে সুপারস্টার রিয়াজও 2 সিন করেছে ওখানে। তো এই যে ভবিষ্যৎ চিন্তা করি নাই, যে চাকরি ছেড়ে দিলাম, নাটক নাই বা করলাম, হুমায়ুন স্যারের সব কিছু থেকে বিতাড়িত হলাম, কোনো সমস্যা নাই, আমার ভালো লাগছে না, আমি করব না, ব্যাস। হুমায়ুন আহমেদের কাজের বাইরে এসেও তো আপনার একটা সিগনেচার কাজ, হুমায়ুন স্যারের বাইরে কাজ করা যখন শুরু করলাম তখন থেকেই আমি আসলে যেই গুড ফিলটা পেয়েছি যে আসলেই স্যার তার যে সেই জাদুর কাঠি, সোনার কাঠি রূপার কাঠি আসলে আমাকে হয়তোবা উনি ছুঁয়ে দিয়েছিলেন, যে যেই নাটকই করতাম সেখানেই আমি প্রশংসিত হতাম, জি, সম্মানটা পেতাম। জি, একজন ডিরেক্টর এসে বা আপনার স্ক্রিপ্টে যখন বুঝিয়ে দেওয়া হয়, তারপর আপনি যখন ক্যামেরার সামনে দাঁড়ান, ওই সময়টাতে আপনার নিজের ফিলটা কি থাকে আসলে যে কোনো অভিনয়ের ক্ষেত্রে? এই বিষয়ে আমি একদম কৃতিত্ব দিব, সর্বপ্রথম কৃতিত্ব দিব মহান আল্লাহ তাআলাকে, যে উনি আমাকে এই মেধাটা দিয়েছেন যে আমি ওই ক্যারেক্টারটা না কেমন যেন নিজের ভেতরে ধারণ করে ফেলি। এটা আমিও চিন্তা করি, আপনার কোশ্চেনটা কেমন যেন নিজের ভেতরে ধারণ করে ফেলি, যে রাস্তার একটা মানে খেটে খাওয়া মানুষ, আমি ওই ক্যারেক্টারটা ধারণ করে ফেলি। বৃদ্ধ 80 বছরের বৃদ্ধা ওই ক্যারেক্টারটা আমি ধারণ করে ফেলি আর কি। এটা আমি আসলে কিভাবে কি আমি নিজেও জানি না আসলে। ওকে, এটাকে বলা হয় বর্ন আর্টিস্ট, মানে কেউ হয়তো জন্মগতভাবেই কিছু প্রতিভা নিয়ে জন্মায় এবং এটাকে যখন এক্সপ্লেন করতে বলা হয় তখন বলে তো স্বভাবজাত, এটা তো এক্সপ্লেন করার কি আছে, মানে ইটস লাইক মানুষ তো খাবেই, মানুষ তো ঘুমাবেই, সো আমার রক্তের মধ্যে এটা আছে, আমি এটাকে আই ক্যান্ট এক্সপ্লেইন। যেমন ধরেন যে স্পার্টাকাস 71, আমি তো যুদ্ধ দেখিনি, যুদ্ধের পরে আমার জন্ম। তো স্পার্টাকাস 71 মুস্তফা সরোয়ার ফারুকীর ওখানে যে আমি ওটা আমার অন্যতম একটা টার্নিং পয়েন্ট কিন্তু, এবং অন্যতম একটি টেলিফিল্ম। সেখানে আমার 2 যমজ সন্তান যুদ্ধে মারা যায়, যে ওটা এখনো আমার ছেলেরা বলে যে ওই নাটকটা তুমি প্রায়ই দেখবে। তো আমি তো যুদ্ধ দেখিনি, আমি চোখের সামনে কোনো যে ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে
ওইরকম দেখিনি, কিছুই দেখিনি আমি। সেই ক্যারেক্টারটি তো আমি ধারণ করতে পেরেছিলাম এবং পরবর্তীতে সেটার সিকুয়েল এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, আমার প্রথম অ্যাওয়ার্ড পাওয়া মেরিল প্রথম আলো সেরা আলোচিত ক্যারেক্টার, সেটাও তো সেটা আমার খুব পছন্দের ক্যারেক্টার, যে একদম অল্প কয়েকটা কথা ছিল, হাতে গোনা হয়তো বা 5টা ডায়লগ ছিল। আপনি অসংখ্য পরিচালকের সঙ্গে কাজ করেছেন এবং প্রত্যেকের কেমিস্ট্রি তো ডিফারেন্ট, সো মানে সমস্যা হয় না কখনো? হয় না। যদি সমস্যা হয়, যদি আমি বুঝি যে এই পরিচালক মানুষটি ভালো না, চরিত্র দিক দিয়ে, নীতিগত দিক দিয়ে মানুষটি ভালো না, তখন আমার প্রবলেম হয়। আমি খুব ভালো মানুষের সঙ্গ খুব পছন্দ করি, ভালো মানুষকে আমি খুব দ্রুত নিতে পারি। এটা আমার খুব বাজে অভ্যেস যে আমি একেবারেই ডিপ্লোম্যাটিক না, মানে খারাপ মানুষের সংস্পর্শে যে আমি যাব, খারাপ মানুষ আমার চেহারা দেখলেই বুঝে যায় যে ওনাকে আমি অপছন্দ করছি। এটা তো ভালো। একদম এরকম 2জন বিখ্যাত পরিচালক আছেন যাদের কাজ একটা করা হয়েছে। তারপর রাজ ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আপনার কেমন, এবং সাম্প্রতিক সময় যে কাজটি নিয়ে খুবই আলোচনা হচ্ছে সেটা নিয়েও যদি আপনার কিছু বলার থাকে? মানে মোস্তফা কামাল রাজ, তার সম্পর্কে বলতে গেলে এই আরজে কিবরিয়া শো অনেকগুলিতে আমার আসতে হবে, আসলে অনেকগুলিতে আসতে হবে। তার সেরা সেরা চরিত্রগুলি তিনি আমাকে দিয়ে যাচ্ছেন অনেক বছর ধরে, অনেক বছর ধরে। আমি বলবো 18-19 বছর ধরে, হয়তো বা সেটা 18-19 বছর ধরে, সেটা সিরিয়াল হোক আর সিঙ্গেল নাটক হোক, উনি আলোচিত না এরকম চরিত্রে উনি আমাকে ডাকেনি না। আর যেই চরিত্রে আমাকে লাগবে উনি আগেই বলে দেন এটাতে লাগবেই। যেমন সাম্প্রতিক সময়ে সম্পর্কের গল্প করার পরে যখন দেখি যে ম্যাসিভ আকারে এটা মানে আমাকে নিয়ে লেখালেখি হচ্ছে এমনভাবে যে মনে হয় যেন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছি, সত্যি কথা, আবার ভয়ও ধরে গেছে। তখন আমি সচরাচর কোনো নাটক দেখে রাজকে কিন্তু আমার ফোন করা হয় না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি রাজকে ফোন করেছি যে ভাই আমি তোমাকে কি বলবো আমি বুঝতে পারছি না, তোমাকে দেবার কিছু নেই, তুমি রাজা, তুমি রাজা। কারণ এই মানুষটি সত্যি আমার চোখে একজন রাজা। মানে নাটক বানানো, সিনেমা বানানো, গান বানানো, এটা কিন্তু আগের যুগে রাজাদের কাজ কারবার ছিল। ঠিক জীবন্ত একজন রাজা আছে আমাদের মোস্তফা কামাল রাজ, সে রাজার মতনই নাটক বানায়। সেখানে আমার ক্যারেক্টারগুলো যে দেন উনি, ওনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। এবং উনি আমাকে যেই স্বাধীনতাটা দেন, এইটা খুব কম ডিরেক্টর দিয়ে থাকেন। কারণ একজন ডিরেক্টরের নিজের পছন্দ হচ্ছে না, আপনি অভিনয়টা এইভাবে করেন, সেটাই স্বাভাবিক, আমি তার ডিরেকশনে কাজ করব, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি বলবো অনলি ওয়ান মোস্তফা কামাল রাজ আমাকে অ্যাক্টিংয়ের সময় উনি একদম ফ্রি বার্ডের মতো ছেড়ে দেন। সেখানে আমার নিজস্ব অনেক ডায়লগ দিয়ে থাকি, ওনার কোনো আপত্তি থাকে না, বরঞ্চ উনি অনেক অ্যাপ্রিসিয়েট করেন, তখন সেটা একটা জাদু হয়ে যায়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।